ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে ভিডিওগুলোকে লাইক করবেন আর হ্যাঁ, সাবস্ক্রিপশন কিন্তু করতে একদম ভুলবেন না। আর নিয়মিত এসে প্রতিদিন ভিডিওগুলো দেখবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি অপর একটি ভিডিও। তবে হ্যাঁ, এই ভিডিওটাও হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু নন রিকোয়েস্টেড ভিডিও। এটা হচ্ছে আমাদের পার্সোনাল চয়েসের ভিডিও, কারণ আমরা বাংলাদেশ নিয়ে স্টাডি করতে আর রিসার্চ করতে পছন্দ করি এবং তার মাধ্যমে আমরা কিন্তু অনেক বেশি জানতে পারি, অনেক ইনফরমেশন আমরা গ্যাদার করি এবং সেটা আমাদেরও খুব ভালো লাগে এবং ইন্টারেস্টিংও লাগে। তো একদিন হচ্ছে বাংলাদেশের আমরা বিভিন্ন সিটি, ডিস্ট্রিক্ট বা কোনো টুরিস্ট স্পট এইরকম বা বিভিন্ন আর কি পাহাড়, পর্বত, রাস্তাঘাট এইসব নিয়ে ভিডিও করেছি। তবে হ্যাঁ, কখনোই কিন্তু জলভাগ নিয়ে বা সমুদ্রের কোনো পোরশন নিয়ে বা স্থল মানচিত্র নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু জল মানচিত্র নিয়ে কোনোদিন আলোচনা করিনি। আর এই ভিডিওটা খুব ইউনিক লাগলো থাম্বনেলটা দেখে, সেই জন্য আমাদের মনে হলো যে এই ভিডিওটা নিয়ে রিঅ্যাকশন দেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, আমরা জানি না এর ভেতরে কি রয়েছে, পুরোটাই আমরা থাম্বনেল দেখে ডিসাইড করেছি। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা আগে দেখে নিই। ভিডিওটির টাইটেল হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর দক্ষিণ কোরিয়ার চেয়েও বড়, এবং প্রপার যদি টাইটেল বলে থাকি তাহলে বঙ্গোপসাগর আয়তনে আরেকটি বাংলাদেশের সমান, বিশ্বের সবচেয়ে বড় উপসাগর এবং চ্যানেল ইগল আইসল্যান্ড। চলুন আগে ভিডিওটা দেখি, তারপর আমরা আমাদের মতামত শেয়ার করছি। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। হ্যালো ইউটিউব, ওয়েলকাম ওয়ান্স এগেইন। বঙ্গোপসাগর সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। বাংলাদেশের স্থলসীমা থেকে সমুদ্র অঞ্চলের শেষ সীমানা পর্যন্ত বাংলাদেশের সমুদ্র অঞ্চলে যে বিশাল আয়তন রয়েছে সেটি রীতিমতো প্রায় আরও একটি বাংলাদেশের সমান। অতি মূল্যবান সব খনিজ সম্পদের পাশাপাশি তেল গ্যাসের বিশাল ভাণ্ডার যেমন রয়েছে বঙ্গোপসাগরে, তেমনি সোয়াছাপ নৌগ্রাউন্ড বঙ্গোপসাগরের আরেকটি বিশাল অলঙ্কার। দক্ষিণ এশিয়া অঞ্চলের সমুদ্র বাণিজ্যের প্রায় 50%ই বঙ্গোপসাগর কেন্দ্রিক। একইভাবে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রেও বঙ্গোপসাগরের গুরুত্ব অপরিসীম। বঙ্গোপসাগর বিভিন্ন ক্ষেত্রেই বাংলাদেশের জন্য বিশাল আশীর্বাদ, তেমনি বঙ্গোপসাগরই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দুর্দশার কারণ। দ্রুত অর্থনৈতিক সাফল্য পাওয়া বাংলাদেশের অর্থনীতির প্রায় পুরোটা জুড়েই রয়েছে বঙ্গোপসাগরের অসামান্য অবদান। একইভাবে বঙ্গোপসাগরের সব মিলিয়ে 10% এখনও বাংলাদেশ ব্যবহার করতে পারেনি। এক বঙ্গোপসাগরকেই যদি ঠিকভাবে ব্যবহার করা যায় তবে বাংলাদেশের অর্থনীতি হয়ে যেতে পারে সারা বিশ্বের সবচেয়ে ধনী অর্থনীতির একটি। আমাদের আজকের ভিডিওতে বঙ্গোপসাগরের অসাধারণ সব সারপ্রাইজ উঠে আসবে। জানতে চাইলে পুরো ভিডিওটি দেখুন অ্যান্ড ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সবগুলো ভিডিও ফেসবুকে পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এনজয় করুন পুরো ভিডিওটি। সুবিশাল বঙ্গোপসাগরের মোট আয়তন 26 লক্ষ স্কয়ার কিলোমিটার বা 10 লক্ষ স্কয়ার মাইল। আয়তনের এই বিশালতায় মাত্র 5টি দেশ যথাক্রমে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং শ্রীলঙ্কার অধিকার রয়েছে পুরোপুরি। এর মধ্যে সবচেয়ে বেশি 34টি এলাকার মালিকানায় রয়েছে ভারত, আর তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের মালিকানায় রয়েছে সুবিশাল 8টি এলাকা, যার মধ্যে কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন, সোনাদিয়া, নিঝুম দ্বীপ, ইনানি বিচ এবং টেকনাফ রয়েছে। পুরো বঙ্গোপসাগর লম্বায় 2090 কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে, তেমনি এর প্রস্থ রয়েছে 1610 কিলোমিটার। বঙ্গোপসাগরে বর্তমানে বাংলাদেশের মালিকানাধীন রয়েছে 1,18,813 স্কয়ার কিলোমিটার সমুদ্র অঞ্চল। বিশাল এই আয়তনটা রীতিমতো দক্ষিণ কোরিয়ার মোট আয়তন থেকে 18,840 স্কয়ার কিলোমিটার বেশি এবং কিম জং উনের উত্তর কোরিয়া থেকে মাত্র 1200 স্কয়ার কিলোমিটার কম। বঙ্গোপসাগরে বাংলাদেশের মালিকানাধীন বিশাল এই অঞ্চলটিকে গভীর অগভীর সমুদ্র অঞ্চল ভেদে সব মিলিয়ে 22টি ব্লকে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে প্রতিটি ব্লকের গড় আয়তন প্রায় 5400 স্কয়ার কিলোমিটার। একটু অবাক হলেও সত্য, একমাত্র পার্বত্য চট্টগ্রাম ছাড়া বাংলাদেশে এত বড় আয়তনের আর কোনো ডিস্ট্রিক্ট নেই। তার মানে দাঁড়ায় বঙ্গোপসাগরে বাংলাদেশের অধীনে থাকা 22টি ব্লকের যে কোনো একটি ব্লকও পুরোপুরি ডিসকভার করতে আপনার কয়েকদিন সময় লেগে যেতে পারে। বঙ্গোপসাগর সহ বাংলাদেশের মানচিত্রটি যদি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করেন তবে দেখবেন বাংলাদেশের স্থলসীমার যে মানচিত্র সেটির তুলনায় জলসীমার মানচিত্রটি অল্প কিছু ছোট। আশা করি বঙ্গোপসাগরের আয়তন সম্পর্কে আপনি পুরোপুরি একটি ধারণা পেয়ে গেছেন। গভীরতার দিক থেকেও বঙ্গোপসাগর কোনো অংশে কম নয়। বঙ্গোপসাগরের গড় গভীরতা হচ্ছে 2600 মিটার বা 8500 ফিট। একইভাবে বঙ্গোপসাগরের সবচেয়ে গভীর জায়গাটি হচ্ছে 4694 মিটার বা 15400 ফিট। বঙ্গোপসাগরের বিশাল এই গভীর জায়গাটি মূলত সোয়াছাপ নৌগ্রাউন্ড। পৃথিবীতে যতগুলো গভীর গিরিখাত রয়েছে তার মধ্যে সোয়াছাপ নৌগ্রাউন্ড একটি। কোনো বিজ্ঞানীর মতে মারিয়ানা ট্রেঞ্চের পরেই রয়েছে সোয়াছাপ নৌগ্রাউন্ড। সোয়াছাপ নৌগ্রাউন্ড বঙ্গোপসাগরের মধ্যে এমন একটি জায়গা যেখানে গভীর সমুদ্রের সব জলজ প্রাণীদের অভয়ারণ্য। সোয়াছাপ নৌগ্রাউন্ড বাংলাদেশের স্থলসীমা থেকে খুব বেশি দূরে নয়,
বাংলাদেশের সুন্দরবন এলাকা থেকে সোয়াচাপ নৌগ্রাউন্ডের দূরত্ব খুবই কম। সুন্দরবনের মংলা থেকে সোয়াচাপ নৌগ্রাউন্ডের দূরত্ব মাত্র 35 কিলোমিটার থেকে 40 কিলোমিটার। একইভাবে কুয়াকাটা অঞ্চল থেকে সোয়াচাপ নৌগ্রাউন্ডে যেতে হলে প্রায় 95 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আপনাকে। বিশ্বের অন্যতম গভীরতম এই গিরিঘাটটি মূলত সামুদ্রিক মাছের প্রজনন ক্ষেত্র। বিশাল এই এলাকাটি জুড়ে সবচেয়ে বেশি রয়েছে তিমি, ডলফিন, শুষ্ক এবং গভীর সমুদ্রের কচ্ছপের ছড়াছড়ি। এর বাইরেও প্রায় 75 প্রজাতির বিভিন্ন ধরনের মাছ এবং সামুদ্রিক প্রাণীর বসবাস রয়েছে সোয়াচাপ নৌগ্রাউন্ডে। একইভাবে ধারণা করা হয় সোয়াচাপ নৌগ্রাউন্ডে এমন কিছু প্রাণীর বসবাস রয়েছে যেগুলো এখনও পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। 1,73,800 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত বিশাল এই গিরিখাতটি বিশ্বের অন্যতম গভীরতম 11টি গিরিখাতের একটি। প্রায় 1,25,000 বছর আগে সৃষ্টি হওয়া সোয়াচাপ নৌগ্রাউন্ড বাংলাদেশের ব্লু ইকোনমির অন্যতম প্রধান আকর্ষণ। বাংলাদেশের বিশাল এই আয়তনের মধ্যে সোয়াচাপ নৌগ্রাউন্ডটি একমাত্র জায়গা যেটি দেশের প্রথম মেরিন প্রটেক্টেড এরিয়া হিসেবে ঘোষিত, যা 2014 সাল পরবর্তী সময় থেকে নির্ধারিত হয়ে এসেছে। বাংলাদেশের সোয়াচাপ নৌগ্রাউন্ড পৃথিবীতে একমাত্র জায়গা যেখানে ইরাবতী ডলফিন, ইন্দো প্যাসিফিক ডলফিন, পপাস ডলফিন, ইমপ্লাস ডলফিনের সাথে সাগরের সবচেয়ে বড় প্রাণী তিমি পাওয়া যায়। স্তন্যপায়ী এসব প্রাণীদের একসাথে বিচরণ পৃথিবীর আর কোনো সাগর মহাসাগরে নেই। তাই এদিক থেকে পৃথিবীর সব সাগর মহাসাগরের বিভিন্ন প্রাণীদের তুলনায় সোয়াচাপ নৌগ্রাউন্ডের কারণে বঙ্গোপসাগরে বাংলাদেশ অঞ্চলের গুরুত্ব সবচেয়ে বেশি। বাংলাদেশের ব্লু ইকোনমির সবচেয়ে বড় অঞ্চল বঙ্গোপসাগর, যার গুরুত্ব প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। চায়না, জাপান এবং ফিলিপিনের মতো দেশগুলো গত 300 বছর ধরে তাদের ব্লু ইকোনমির উপর অনেক বেশি নির্ভরশীল। সারা পৃথিবীর প্রায় 430 কোটি মানুষের প্রায় 15%-এরও বেশি প্রোটিনের যোগান দিয়ে যাচ্ছে সাগরে বসবাসকারী বিভিন্ন ধরনের মৎস্য এবং মৎস্যজাত প্রাণীসমূহ। আর সারা পৃথিবীর প্রায় 30%-এরও বেশি গ্যাস এবং জ্বালানি তেলের সরবরাহ আসে মূলত গভীর সমুদ্র থেকে। ছোট্ট এই অ্যানালাইসিসে বলে দিচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে বঙ্গোপসাগর কত বড় ভূমিকা পালন করতে পারে। এক বঙ্গোপসাগরে পাওয়া যায় 36 প্রজাতির চিংড়ি। এছাড়া আরও প্রায় 475 প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায় পুরো বঙ্গোপসাগর জুড়ে। বিশালী মাছের ভান্ডার আহরণে বাংলাদেশ শুধু পিছিয়েই নেই, বরং এর কাছেও যেতে পারেনি। গত 2017-18 অর্থ বছরে বাংলাদেশ উৎপাদন করেছে 43,34,000 টন মাছ, যার মধ্যে মাত্র 6 লক্ষ টন মাছ আহরণ করা হয়েছে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা থেকে। যদি সঠিকভাবে বঙ্গোপসাগরের মাছ ধরা সম্ভব হতো, তবে এক বঙ্গোপসাগর থেকেই বাংলাদেশ আহরণ করতে পারত প্রায় 25 লক্ষ টনেরও বেশি মাছ। সর্বমোট 475 প্রজাতির মাছ সহ পুরো বঙ্গোপসাগরে রয়েছে প্রায় 500 প্রজাতির প্রাণী। এর মধ্যে সবচেয়ে বেশি 36 প্রজাতির চিংড়ি, 21 প্রজাতির কাঁকড়া এবং 12 প্রজাতির সুরলা শামুক রয়েছে। গত এক বছরে বঙ্গোপসাগরের বিভিন্ন প্রান্ত থেকে ধরা হয়েছে সব মিলিয়ে প্রায় 8 মিলিয়ন টন মাছ, যার মধ্যে মাত্র 0.7 মিলিয়ন টন মাছ ধরতে পেরেছে বাংলাদেশের জেলেরা। অথচ পুরো বঙ্গোপসাগর জুড়ে সবচেয়ে বেশি মাছের অভয়ারণ্য রয়েছে বাংলাদেশের অধীনে থাকা বঙ্গোপসাগরের অঞ্চলটিতেই। বঙ্গোপসাগরের বিশালী মাছের ভান্ডার আহরণ করতে না পারার সবচেয়ে বড় কারণটি হচ্ছে আধুনিক এবং যুগোপযোগী সব সরঞ্জামের সরবরাহ না থাকা, যেখানে বাংলাদেশ সরকারের অবহেলাও রয়েছে। বাংলাদেশের তুলনায় ভারত, ইন্দোনেশিয়া কিংবা শ্রীলঙ্কা, মিয়ানমারের জেলেরা অত্যন্ত আধুনিক সব সরঞ্জাম ব্যবহার করে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ বর্তমানে যে পরিমাণ মাছ উৎপাদন করে তার মধ্যে মাত্র 15.4% আসে গভীর অগভীর সমুদ্র থেকে। অথচ পৃথিবীর বুকে ছোট্ট এই বাংলাদেশের মাছ উৎপাদনের সক্ষমতা রয়েছে প্রায় 82 লক্ষ টনেরও বেশি, যা বর্তমান উৎপাদন সক্ষমতার প্রায় দ্বিগুণ। আর মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বর্তমানে চীনের পরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছে। বঙ্গোপসাগরের মাছ যদি ঠিকভাবে আহরণ করা সম্ভব হয়, তবে চীনকে টপকে যাওয়া বাংলাদেশের জন্য সময়ের ব্যাপার মাত্র। এ তো গেল শুধুমাত্র মাছের কথা। শুধু কি মাছ? বঙ্গোপসাগরে রয়েছে তেল গ্যাসের বিশাল ভান্ডার। বঙ্গোপসাগরে বাংলাদেশের অধীনে থাকা 22টি ব্লকের প্রতিটি তেল গ্যাসের জন্য যথেষ্ট সম্ভাবনাময়ী। তবে অগভীর সমুদ্রে বাংলাদেশ তেল গ্যাসের অনুসন্ধান চালালেও গভীর সমুদ্রে এখনো পা দিতে পারেনি। এছাড়া বঙ্গোপসাগরেই পাওয়া গেছে উন্নত মানের ইউরেনিয়াম, যে ইউরেনিয়ামের মাধ্যমেই পারমাণবিক শক্তি সামর্থ্য অর্জনে একটি দেশ অনেক দূর এগিয়ে যেতে পারে, যার অন্যতম প্রধান উদাহরণ হচ্ছে ইরান। একইভাবে বঙ্গোপসাগরে রয়েছে থোরিয়ামের বিশাল মজুদ। থোরিয়াম মূলত একটি রেডিওঅ্যাক্টিভ মেটালিক কেমিক্যাল এলিমেন্ট, বিশ্ববাজারে যার দাম রয়েছে আকাশচুম্বী। বঙ্গোপসাগরে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্লের মজুদ, যে ক্লে ব্যবহার করে সিমেন্ট উৎপাদন করা হয়। বিশেষজ্ঞদের মতে বঙ্গোপসাগরে যে পরিমাণ মৎস্য এবং খনিজ সম্পদ রয়েছে তা আহরণ করে অন্তত বছর শেষে $3 বিলিয়ন বেশি অর্থ আয় করতে পারে বাংলাদেশ সরকার। আর সব ধরনের খনিজ সম্পদ যদি পূর্ণমানে উত্তোলন করা সম্ভব হয়, তবে অর্থ আয়ের এই পরিমাণটা অবিশ্বাস্য হারে বেড়ে যাবে। বঙ্গোপসাগরকে ঘিরেই গড়ে উঠেছে অন্তত ডজন খানেকেরও বেশি পর্যটন কেন্দ্র। সুন্দরবন, পটুয়াখালী, সেন্ট মার্টিন, চট্টগ্রাম, কক্সবাজারের বিশাল এলাকা উল্লেখযোগ্য। পৃথিবীর সবচেয়ে বড় সি বিচও বঙ্গোপসাগরের কোলঘেঁষা বাংলাদেশেই। তেমনি বঙ্গোপসাগরকে ঘিরে কক্সবাজার জুড়ে ঘুরে ওঠা মেরিন ড্রাইভ সড়ক পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে। অন্যদিকে বাণিজ্য যুদ্ধেও বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য রীতিমতো আশীর্বাদ। সমুদ্র পথে বাংলাদেশে আসা সব পণ্যই মূলত বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশি পণ্য বহনকারী মাদার ভেসেলগুলো বর্তমানে গভীর সমুদ্র বন্দর না থাকায় বাংলাদেশে ভিড়তে পারে না। তাই বিকল্প পথ হিসেবে কন্টেনার বহনকারী বিশাল
শিপগুলো ভিড়ে মূলত শ্রীলঙ্কা অথবা সিঙ্গাপুরের বন্দরে। এই সমস্যার সমাধানে বঙ্গোপসাগরকে কাজে লাগিয়ে বাংলাদেশ সরকার তৈরি করতে যাচ্ছে একটি গভীর সমুদ্র বন্দর। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি হতে যাওয়া গভীর সমুদ্র বন্দরটির নাম মাতারবাড়ি ডিপ সি পোর্ট। একইভাবে দেশের অর্থনীতির সবচেয়ে বড় নির্ভরশীলতার জায়গাটিও হচ্ছে বঙ্গোপসাগরকে ঘিরেই। দক্ষিণ এশিয়া অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য আমেরিকা বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। ইন্ডিয়া, বাংলাদেশ, মালদ্বীপ কিংবা মিয়ানমার তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া দক্ষিণ এশিয়ার সাথে ভারত মহাসাগরীয় অঞ্চলেও চীনের সাথে পাল্লা দেওয়ার জন্য আমেরিকার কাছে এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এসব ভূরাজনৈতিক হিসেবের পেছনে সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে বঙ্গোপসাগর। অন্যদিকে বাংলাদেশের সামরিক শক্তির সবচেয়ে বড় অংশটি জুড়েই রয়েছে বঙ্গোপসাগর। আমাদের দুই প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সাথে যে কোনো ধরনের ভৌগোলিক কোন্দলেই সবচেয়ে বড় তুরুপের তাস হবে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরের সীমানা নিয়ে বাংলাদেশের দুই প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সাথে বাংলাদেশের কম জল ঘোলা হয়নি। আন্তর্জাতিক আদালতে 40 বছরেরও বেশি সময় ধরে লড়াই করা মামলায় শেষ বিজয়টা বাংলাদেশই পেয়েছে। অমীমাংসিত সেই মামলায় বাংলাদেশের সাথে মিয়ানমারের প্রায় 80,000 স্কয়ার কিলোমিটারের ঝামেলা ছিল। আন্তর্জাতিক আদালতের সেই রায়ে মিয়ানমার থেকে বাংলাদেশ পেয়ে যায় 70,000 স্কয়ার কিলোমিটার। একইভাবে বাংলাদেশের সাথে ভারতের ছিল প্রায় 25,000 স্কয়ার কিলোমিটার সমুদ্র এরিয়া নিয়ে বিরোধ, যাতে বাংলাদেশ 19,467 স্কয়ার কিলোমিটার এরিয়া পেয়ে মামলায় জয়লাভ করে। প্রতিবেশী দুই দেশের সাথে বঙ্গোপসাগরে যে সমুদ্র এরিয়ার বিরোধ ছিল সেটা মীমাংসা হয়ে যাওয়ার পর বাংলাদেশের বর্তমান বঙ্গোপসাগরের সমুদ্র এরিয়া হয়ে গেছে 1,18,813 স্কয়ার কিলোমিটার। বিশাল এই এরিয়াটা বলতে গেলে বর্তমান বাংলাদেশের মানচিত্রের প্রায় সমান। অন্যদিকে বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য যতটুকু আশীর্বাদ, ঠিক ততটুকুই দুর্দশার কারণ। এ পর্যন্ত বঙ্গোপসাগরে হয়ে যাওয়া যত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস রয়েছে তার বেশিরভাগই আঘাত এনেছে বাংলাদেশে। এসব প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসগুলোর কারণে বাংলাদেশ প্রতি বছর প্রায় বিপর্যস্ত হয়ে পড়ে। বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর কতটুকু উপকারী, কতটুকু ক্ষতির, কিভাবে বঙ্গোপসাগর বদলে দিতে পারে বাংলাদেশের অর্থনীতি, সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের জন্য বঙ্গোপসাগর কত বেশি গুরুত্বপূর্ণ, তার সবকিছুই উঠে এসেছে আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, অন্যদের জানানোর জন্য শেয়ার করুন। আর আপনার যত কথা আছে আমাদের কাছে পৌঁছানোর জন্য ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা আমাদের ওয়েবসাইট অথবা ইমেল আইডি যে কোনো মাধ্যমে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। আমাদের সবগুলো ভিডিও আপনি ফেসবুকে পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তেমনি ইনস্টাগ্রামে আমাদের অফিসিয়াল আইডিতে সবগুলো ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে উপভোগ করতে পারেন। এন্ট্রি করুন পরের একটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। তো দেখলাম হচ্ছে ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল এবং ইগল আইস এই যে চ্যানেলটি রয়েছে তো এখানে প্রচন্ডই বেশি মানে অথেন্টিক এবং অনেক ডেপথে বা ডিটেলে ভিডিও করে। তো তার জন্য আমাদের মানে দর্শক হিসেবে বা শ্রোতা হিসেবে দেখতে বা শুনতেও অনেক বেশি উপকার হয়, আমরা অনেক কিছু জানতে পারি। তো এই ভিডিওটাও তার ব্যতিক্রম না, এখানে একদম ইন ডিটেলস সমস্ত কিছু বললো আপনাকে কোনো বিষয় গুগল সার্চ করতে হবে না, সম্পূর্ণ বিষয়টা আপনি এখান থেকে পেয়ে যাবেন, মানে ইচ এন্ড এভরিথিং। এক্স্যাক্টলি কত স্কয়ার ফিটের কত কি পোরশন রয়েছে, ভারতের আন্ডারে কতটা রয়েছে, বাংলাদেশের আন্ডারে কতটা রয়েছে, এগুলো আমরা জানতে পারলাম। ইভেন যে মাছের যে পরিসংখ্যানটা সেটা সম্বন্ধে আমরা দেখতে পেলাম। এবং এখানে এটাও বলা হলো যে ভারত অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অনেক বেশি উত্তোলন করতে পারে, কিন্তু বাংলাদেশেও সেই সম্ভাবনাটা রয়েছে। কিন্তু প্রযুক্তিগত দিক থেকে যেহেতু বাংলাদেশ এখনো অনেকটাই প্রায় পিছিয়ে, তার জন্য পুরো জিনিসটাকে ইউটিলাইজ করতে পারে না। বাট যদি সেই জিনিসটা ফুলফিল করে তাহলে বাংলাদেশ চায়নার কাছে বা চায়নাকেও টপকে যেতে পারে, এই সম্ভাবনাটাও রয়েছে। তো এটা একটা খুব ভালো দিক এবং আমাদের মনে হয় নিশ্চয়ই বাংলাদেশ এটা নিয়ে যথেষ্ট, বাংলাদেশ সরকার নিশ্চয়ই এটা নিয়ে ভাবছে এবং তারা নিশ্চয়ই প্রযুক্তিগত উন্নয়নের দিকেও যথেষ্টই তৎপর রয়েছে এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। তাহলে বাংলাদেশের অর্থনীতি আরো অনেক বেশি উন্নতির দিকে পৌঁছে যাবে। এবং আমরা যেটা দেখতে পেলাম, বাংলাদেশ সরকার রিসেন্টলি ডিপ সি পোর্ট করতে চলেছে বাংলাদেশের অর্থনীতির আরো জোয়ার আনার জন্য। যে ভারী যে জাহাজগুলো সেগুলো যেমন অগভীর সমুদ্রে পোর্টে আসতে পারে না, তো তার সি পোর্ট বানাচ্ছে। এটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বিশাল দিশা দেখাবে বা সামনের দিনে আরো এগিয়ে যাবে। এবং আমাদের জানা ছিল না যে বাংলাদেশের সমুদ্র আর কি অঞ্চল এতটা বড়। মানে বাংলাদেশের এখন যেটা দেখলাম যে ইন্ডিয়া আর মায়ানমারের সাথে কেস লড়ে বিশ্ব আদালতে জেতার পরে যে বাংলাদেশের আয়তনের সমান প্রায় হয়ে গেছে তাদের আর মানে সমুদ্র এলাকা। তো সেটা কিন্তু একটা দেশের জন্য বিশাল ব্যাপার, কারণ পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যাদের কোনো সমুদ্র বন্দর কেন মানে সামুদ্রিক কোনো মানে ছিটে ফোটাও নেই চারিদিকে সমুদ্রে। তো তারা হয়তো সবটাই স্থলবন্দরের ওপর বা অন্যান্য আনুষঙ্গিক আশেপাশের দেশের ওপর নির্ভর করে ব্যবসা বাণিজ্যের জন্য। তা সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের কাছে এটা অনেক বড় আশীর্বাদ
হ্যাঁ, তো সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য, এবং আমরা প্রথমেও দেখতে পেলাম যে 2% বাংলাদেশ বঙ্গোপসাগরের যে এলাকা রয়েছে তার মধ্যে ইউজ করে, তো তার মধ্যে 90% যদি ইউজ করতে পারে বা সক্ষম হয় তাহলে কত এগিয়ে যাবে এবং প্রথম সারির অর্থনৈতিক দেশ হিসাবে উঠে আসবে, সেটাও আমরা শুনতে পেলাম। তো এটা আমরা চাইবো যে তো মানে ইউটিলাইজ করুক বাংলাদেশ। তাছাড়া আমরা শুধুমাত্র মানে মাছের দিক থেকে না, সমুদ্রতে অনেক রকম সম্পদ পাওয়া যায়, যেটা হচ্ছে একটা দেশের অর্থনৈতিক পরিকাঠামোকে অনেক বেশি মজবুত করার জন্য সক্ষম হয়ে থাকে। তো এখানে আমরা সেটাই জানতে পারলাম যে মাছ ছাড়াও যে তেলের, খনিজ তেলের ব্যাপারটা বা কারণ আমরা ইউরেনিয়াম, মধ্য এশিয়ার যে দেশগুলো জানি যারা সমুদ্র থেকে অপরিশোধিত তেল উৎপাদন করে তাদের অর্থনীতি কোথায় গিয়ে পৌঁছে, তো সেটাও যদি বাংলাদেশ কাজে লাগায় তাহলে অনেক এগিয়ে যাবে। শুধুমাত্র তেলের উপর ডিপেন্ড করে তারা হচ্ছে আজকে মানে টপ মানে ফার্স্ট এর দিকে র্যাঙ্ক করে ইকোনমিক দিক থেকে হচ্ছে কান্ট্রির মধ্যে পড়ে থাকে, সৌদি আরব বলুন বা আরো অন্যান্য দেশ বলুন। তো হ্যাঁ, এক্স্যাক্টলি, ইরান, কাতার। তো বাংলাদেশও সেই সম্ভাবনাটা রয়েছে, তো সেই জিনিসটাকে ইউটিলাইজ করা হলে আরো বেশি উন্নত। এবং এখানে আমরা ইউরেনিয়ামের কথা জানতে পারলাম, তো সেই দিক থেকেও কিন্তু পারমাণবিক শক্তির দিক থেকেও কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে যেতে পারে। এছাড়া ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে সমুদ্র যদি থাকে, জলপথ যদি থাকে, অনেক জিনিসটা সহজ হয়ে যায়, অনেক মানে সুবিধা পাওয়া যায়। তো সমস্ত দিক থেকে মতো কাজ করা যায়, কারোর উপর নির্ভরশীল হতে হয়। এক্স্যাক্টলি, জলের একটা ব্যাপার থাকে। তো সমস্ত দিক থেকেই কিন্তু বাংলাদেশের কাছে অনেক বেশি অপরচুনিটি রয়েছে, যদি তারা টেকনোলজিটাকে আরো উন্নত করতে, তাহলে কিন্তু আজ বাংলাদেশ যেখানে আছে সে কিন্তু অনেক উঁচুতে পৌঁছাতে পারে। তো একমাত্র ডিপেন্ড করছে বাংলাদেশ গভর্নমেন্ট এবং তাদের যে মানে উইলিং পাওয়ার, সেই জিনিসটার উপর। তারা যদি এটা নিয়ে তৎপর হয়, ভাবনা চিন্তা করে, তাহলে কিন্তু বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যাবে। তবে হ্যাঁ, এই জিনিসটাও আমাদের ভোলার মধ্যে না, প্রত্যেক ক্ষেত্রে এটা প্রোস কনস দুটোই থাকে। আমরা যখনই যে কোনো বড় রকমের সাইক্লোন যখন দেখে থাকি, ইভেন এই রিসেন্টলি যেটা আমাদের এখান দিয়ে চলে গেল, যশ বলুন বা ফোনি বলুন, তার আগে হয়েছিল আমফান বলুন, এক্স্যাক্টলি। তো আমরা যেহেতু বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশ, তো আমাদের এই জিনিসগুলো অনেক ভোগান্তি হয়ে থাকে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও যদি আমরা বলি সুন্দরবন এরিয়া, পুরো ওই জায়গাটা, বা দীঘা কাথি অঞ্চলটা, বা হচ্ছে ওড়িশাতে যে অঞ্চলটা, ইভেন বাংলাদেশেও যে সুন্দরবনের পার্ট বা সারাউন্ডিং যে এরিয়াগুলো রয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগরের, তো সেই জায়গাগুলো কিন্তু প্রচন্ড বেশি জলোচ্ছ্বাস হয়, কারণ পুরো জলের জায়গাটায়, পুরো জলের মানে প্লাবনটাই আর কি তখন ল্যান্ডে এসে পৌঁছায় এবং মানে পুরো জায়গাকে প্লাবিত করে। প্রচুর মানুষের একরের পর একর জমি নষ্ট হয়, মানুষের ঘরবাড়ি ভেঙে যায়, ভেসে যায়, তারা মানে আশ্রয়হীন হয়ে যায়, অনেক ক্ষতি হয়, গবাদি পশু মারা যায়। তো মানে তখন হচ্ছে ক্ষতি। তো এই একটা ব্যাপার তো রয়েছে যে যখন আমি কোনো সমুদ্র উপকূলবর্তী দেশে বসবাস করব, তখন তার যেমন লাভ রয়েছে, কিন্তু এইরকম দুর্যোগময় সময়ে কিন্তু অনেক বেশি ক্ষতিও হয়ে যায়, আর সেটা অনেক পার্মানেন্টলি হয়ে থাকে, কারণ মানুষের একটা বাড়ি বানাতে হয়তো অনেকদিন টাইম লেগে যায়। সরকার থেকে হয়তো সেই সাহায্যটা হয়তো দেয়, কিন্তু সেই জিনিসটা কিন্তু ফুলফিল হয় না যতটা তাদের আগে ছিল। তাদের নিজেকে আবার শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে কিন্তু অনেকটাই সময় লাগে, অনেকে তো পায়ও না, সেই শূন্য থেকেই আবার শুরু করতে হয়। এক্স্যাক্টলি। তবে আরেকটা জিনিস বলবো, যে কোনো সম্পদ আহরণের ক্ষেত্রে যেমন একটা ভালো দিক রয়েছে তেমন একটা খারাপ দিকও রয়েছে। তো এমন ভাবেই করতে হবে বা মডার্ন টেকনোলজি ইউজ করতে হবে যাতে সমুদ্রের যে বসবাসকারী জীবজন্তু বা যে সমস্ত প্রাণীরা থাকে তাদের যেন কোনো ক্ষতি সাধন না হয়, যেটা কিন্তু সমস্ত ক্ষেত্রেই আমরা দেখি উপেক্ষা হয়ে যায়। অ্যাকচুয়ালি ওভারঅল ইকোসিস্টেমটাকে আমাদের মেইনটেইন করতে হবে। এমন না যে আরবানাইজেশন করছি, আমি মডার্ন সমস্ত কিছু বানাচ্ছি, সমস্ত কিছু করছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পরিবেশের উপর খুব নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো সেটাও সরকারকে মাথায় রাখতে হবে, ওভারঅল ইকোসিস্টেমকে ঠিকঠাক রাখতে হবে। এবং যেটা আমরা বলে থাকি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট অবশ্যই দরকার, বাট সেটাকে সাস্টেনেবল উপায়ে করতে হবে, এটাই কাম্য। আর রিসেন্টলি যেমন ক্লাইমেট চেঞ্জের এখানে বলেছে যে আমরা কতটা ক্ষতির মধ্যে রয়েছি ভারতের, মানে এই উপকূলীয় এলাকাগুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গ, মুম্বাই, এই সমস্ত জায়গাগুলো, বাংলাদেশ সমগ্র যে উপকূলীয় অঞ্চলটা, যে 2 মিটার পর্যন্ত জলস্তর উঠে যেতে পারে সমুদ্রে। তো সেখানে কিন্তু আমাদের এখন থেকেই ভাবনা চিন্তা
যেটা করা উচিত, যে ডেভেলপমেন্টের সাথে সাথেও পরিবেশকে কিভাবে বাঁচানো যায়। এক্স্যাক্টলি, দুটো জিনিসকে ব্যালেন্স করলে তবেই কিন্তু আলটিমেট উন্নতি সম্ভব, না হলে হয়তো সব জিনিসই টেম্পোরারি, পার্মানেন্ট কিছুই নয়। এক্স্যাক্টলি। তো যাই হোক, ভিডিওটা তো অনেক বেশি ইনফরমেটিভ ছিল এবং এই চ্যানেলটা আমরা অনেক বেশি রেকমেন্ড আপনাদেরও করছি অনেক কিছু জানতে পারার জন্য। ইভেন আমরাও অ্যাওয়ার্ড থাকলাম বা আমরাও হচ্ছে মাথায় থাকলো যে আমরা পরবর্তীকালে এই চ্যানেল থেকে আরো ভিডিও আনবো, এবং তার জন্য কিন্তু আপনার এই চ্যানেল থেকে আর কি কি টপিকের ভিডিও পরবর্তীকালে চাইছেন। এবং আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে শেয়ারও করবেন। আর তার সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করে যাবেন, আর পাশে একটি জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস আছে, সেগুলো আপনারা চাইলে চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপ রয়েছে, তো সেখানে আপনারা ফলো করবেন এবং জয়েন করবেন। আর সাথে একটি ইনস্টাগ্রাম পেজও রয়েছে, সেটার নামও বং ভিউজ, তো সেখানেও আপনারা ফলো করতে পারেন। আর আমাকে শিলাজিৎ আর ওকে যদি সুদীপ্তা হিসেবে পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মানে সব কিছুর লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সটা খুললেই পেয়ে যাবেন। তো আজকে এই বলেই ভিডিও শেষ করছি, টাটা। নমস্কার।